ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি শুরুতেই মাফ চাইছি, কারণ ভিডিওটা বেশি লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। বাসায় গেস্ট আসছিল, এখন গেস্টের কাজে অবশ্যই আম্মুকে সাহায্য করতে হয়। আর এত কাজ আম্মু তো একা পারে না, আর গেস্টদের সামনে তো এইসব নিয়ে বসে থাকা যায় না। ওরা অনেক কিছু মজা করবে, প্লাস ওরা কি না কি ভাববে আল্লাহই জানে। তাই এই কয়দিন ইউটিউবের কাজ টোটালি অফ ছিল। আচ্ছা, তাহলে এইসব কিছু বাদ দিই আর ভিডিও শুরু করি। এখন ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন যদি বলি কমেন্টের বিষয়টা, এখন যে সব থেকে বেশি সুন্দর কমেন্ট করবে আমি তাকে আমার অডিয়েন্সদের সাথে পরিচয় করে দেব। আমার কিন্তু আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। তাহলে চলুন ভিডিও শুরু করি। আগের এপিসোডে দেখেছিলাম যে ইচিকো সত্যি রুকিয়াকে বাঁচিয়ে নিয়েছে। পরে আবার রেঞ্জি রুকিয়াকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সো এখন একজন বন্দীকে কি সহজে পালাতে দেবে? অবশ্যই না। সো ওদেরকে ধরার জন্য সেখানে যে কমান্ডাররা ছিল ওরা সবাই যায়, কিন্তু ইচিকো একাই ওদের সবাইকে নকআউট করে দেয়। আশা করি বুঝতেই পেরেছেন ইচিকোর লেভেল আপ হচ্ছে। তখনই কুচিকি বেকুয়া ইচিকোর উপর অ্যাটাক করতে আসে, কিন্তু ইচিকো তাকে সহজে থামিয়ে দেয়। ইচিকো বলে, কুচিকি বেকুয়া, আমি তোমাকে দেখতে পাই। সো এই এপিসোড যে আছে সেটাও এখান থেকেই শুরু হয়। বেকুয়া ইচিকোকে জিজ্ঞেস করে, কেন তুমি বারবার কেন রুকিয়াকে বাঁচাতে চাইছো? এটা শুনে ইচিকো বলে, এখন আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। তুমি তো রুকিয়ার বড় ভাই হও, তাহলে তুমি কেন রুকিয়াকে বাঁচানোর চেষ্টা করছো না? বেকুয়া বলে, বোকার মতো প্রশ্ন করেছো। আমি যদি এর উত্তর দেই তাহলে তোমার মতো কেউ তা বুঝতে পারবে না। তাছাড়া এখন এসব বলার সময় না। পরে বেকুয়া তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে ইচিকোর উপর প্রেশার দেয়। তখনই ইচিকো উল্টো বেকুয়ার উপর অ্যাটাক করে দেয়। এতে করে ওরা দুজন দূরে চলে যায়। এসব দেখে বেকুয়া বলে, এখন আমার কাছে একটা রাস্তায় খোলা আছে, কুরোসাকি ইচিকো, আমি তোমাকে মেরে ফেলবো। আবারও একবার আমি তোমাকে মেরে ফেলবো। ইচিকো বলে, সরি টু সে, বাট এবার এটা হবে না, আমি এটা হতে দেব না। অন্যদিকে আমরা রেঞ্জিকে দেখি, রেঞ্জি রুকিয়াকে নিয়ে পালাচ্ছিল। তখন রুকিয়া রেঞ্জিকে থামতে বলে। রুকিয়া বলে, আমাকে এখন ইচিকোকে সাহায্য করতে হবে। রেঞ্জি চোখ বড় বড় করে বলে, আমরা দৌড়াচ্ছি, এখন তুমি চুপ থাকো। এখন যদি কেউ আমাদের কথা শুনতে পায় তখন কি হবে? এটা শুনে রুকিয়া মুখ ফুলিয়ে বলে, তুমি তো আমার থেকে বেশি জোরে কথা বলছো। তখন রেঞ্জি সিরিয়াস হয়ে বলে, ইচিকো বলেছে আমি যেন ওর হয়ে তোমার কাছে একটা ফেভারের কথা বলি। রুকিয়া বলে, কিসের ফেভার? রেঞ্জি বলে, হ্যাঁ, ইচিকো বলেছে রুকিয়া আমার জীবন বাঁচিয়েছে, ওর জন্য আমার ভাগ্য পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। রুকিয়ার সাথে দেখা হওয়ার পর আমি সোল রিপার হতে পেরেছি, এখন আমি সবাইকে রক্ষা করতে পারি। এই সব কিছু রুকিয়ার জন্য হয়েছে। রুকিয়াকে আমার তরফ থেকে ধন্যবাদ দেবে। এগুলো শোনার পর রুকিয়া তার ভুলটা বুঝতে পারে। রুকিয়া ভাবতো যে ওর জন্য ইচিকোর জীবন চেঞ্জ হয়ে গেছে, মানে রুকিয়া ভালো কিছু ভাবতো না আর কি। সে ভাবতো যে ওর জন্য ইচিকোর ক্ষতি হয়ে গেছে। তখন রেঞ্জি বলে, তুমি সবসময় বেশি চিন্তা করো, তুমি সবসময় এমন, তাই এখন থেকে সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করো। তুমি এত বেশি স্ট্রং না যে সব কিছু নিজের কাঁধে বহন করতে পারবে, তাই এগুলোকে শেয়ার করো। আমি আছি, ইচিকো আছে, এগুলোকে একটু একটু করে ভাগ করো, এভাবেই তুমি স্ট্রং হতে পারবে। এসব শোনার পর রুকিয়ার মন একটু হালকা হয়। সে প্রথমে রেঞ্জির কাছে মাফ চায়, পরে আবার রেঞ্জিকে ধন্যবাদ দেয়। এতে করে রেঞ্জি খুশি হয়। সিন শিফট হয় এক্সিকিউশন গ্রাউন্ডে। সেখানে আমরা আগে দেখেছি যে ইচিকো সব কমান্ডারকে নকআউট করে দিয়েছে। তো সেখানে থাকা 4 নাম্বার স্কোয়াডের কমান্ডার ইসামে, সে হলো গিয়া কিয়নের বড় বোন। তো কিয়নে তার বড় বোনের এই অবস্থা দেখে তাকে সাহায্য করতে চায়। তখনই ক্যাপ্টেন সৈফন কিয়নেকে থামিয়ে দেয়, মানে সে কিয়নের উপর এটা করতে চাইছিল। এটা দেখে ক্যাপ্টেন উকিতাকি তাকে সাহায্য করতে চায়। তখন হেড ক্যাপ্টেন ইয়ামা বলে, থামো, এটা হলো কমান্ডারদের ব্যাপার, ওদেরকে আমরা যে কোনো সময় রিপ্লেস করতে পারবো। তবে তোমরা কি করেছো? আমি তোমাদেরকে মাফ করব না। তোমরা ক্যাপ্টেন হয়ে এমন কাজ করেছো যা তোমাদের করা উচিত হয়নি। আমি যা বলছি তোমরা অবশ্যই তা বুঝতে পারছো। পরে ক্যাপ্টেন উকিতাকি আর হলো গিয়া ক্যাপ্টেন ইয়ামার মধ্যে একটা সিরিয়াস মোমেন্টের সৃষ্টি হয়। মানে ওরা একজন আরেকজনকে দেখছিল, এমন মনে হচ্ছিল যেন এখনই ব্যাটেল শুরু হয়ে যাবে। এসব দেখে ক্যাপ্টেন শুনছুই বলে, আমাদের কাছে আর কোনো চয়েস নেই, এখন আমার কাছে মনে হচ্ছে আমাদের এখান থেকে পালাতে হবে।
পরে ক্যাপ্টেন শুনছুই ক্যাপ্টেন উকিতাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাথে আবার নানাও সেখান থেকে পালায়। ক্যাপ্টেন উকিতাকে বলে, ওখানে আমার টিমের মেম্বার আছে, আমাকে ওদেরকে বাঁচাতে হবে। ক্যাপ্টেন শুনছুই বলে, ধৈর্য ধরো, আমরা যদি ওখানে ফাইট করি তাহলে ওরা সত্যি সত্যি মারা যাবে, তার থেকে ভালো আমরা এখান থেকে দূরে চলে যাই। তারপর ওরা সবাই এক্সিবিশন গ্রাউন্ডের নিচে চলে আসে। মানে এই এক্সিবিশন গ্রাউন্ডটা অনেক বেশি উপরে ছিল, উপরে না মানে একটা পাহাড়ের উপরে ছিল আর কি। তো ওরা কি করেছে, সেই পাহাড়ের নিচে চলে এসেছে। এদিকে উপরে থাকা ক্যাপ্টেন সৈফন এসব দেখে অনেক বেশি রেগে যায়। পরে তিনি কি করে কিয়নেকে লাথি মারে, তারপর আবার তার বুকের উপর পা রেখে বলে, তোমরা আসলে কি চাও? তোমরা সবাই 13 কোড গার্ড স্কোয়াডকে অসম্মান করেছ, এখন আমি তোমাকে মেরে ফেলবো। তখনই সেখানে ইউরোচি এসে সৈফনকে নিয়ে অনেক ফাস্ট সেখান থেকে চলে যায়। শুধু চলে যায় না, এই পাহাড় থেকে একদম নিচে লাফ দেয়। এটা দেখে সৈফন বলে, তুমি আসলে কে, আমাকে ছাড়ো। এসব শুনে ইউরোচি বলে, তুমি এত ফুস করছো কেন, তোমার মেজাজ দেখে এখনো ঠিক হয়নি। পরে ইউরোচি তার ফেস দেখিয়ে বলে, সৈফন, অনেকদিন পর দেখা হলো। ইউরোচিকে দেখে সৈফন অনেক বেশি শক হয়ে যায়। তারপর ওরা দুজন জঙ্গলের মধ্যে পড়ে যায়। পরে সিনে আমরা ক্যাপ্টেন উনাহানাকে দেখি, তিনি তার কমান্ডার ইসামেকে বাঁচিয়ে নিয়েছে। তারা দুজন একটা বিশাল ক্রিয়েচারের উপর বসেছিল। এই ক্রিয়েচারটা আবার আকাশে উঠতেও পারে, আর এর নাম হলো মিনাজুকি। ক্যাপ্টেন উনাহানা মিনাজুকিকে নিচে নামতে বলে। আসলে ওরা স্কোয়াড 4 রিলিফ সেন্টারে চলে এসেছে। তারপর ওরা মাটিতে ল্যান্ড করে। আর এই ক্রিয়েচারটা ল্যান্ডিং স্টাইল ছিল এরোপ্লেনের মতো, এমন মনে হচ্ছিল যেন একটা বিমান ল্যান্ড করেছে। তখন সেখানে অনেকগুলো সোলডিপার চলে আসে। পরে মিনাজুকি তার মুখের ভেতর থেকে বাকি ইনজিওর সোলডিপারদেরকে বের করে দেয়। সেই সময় ক্যাপ্টেন উনাহানা মিনাজুকিকে তার জানপাক্তুতে কনভার্ট করে নেয়। আসলে এই মিনাজুকিটা ছিল ক্যাপ্টেন উনাহানার জানপাক্তুর স্পিরিট, এই জন্যই সে আবার তার জানপাক্তুর ফর্মে চলে গেছে। ক্যাপ্টেন উনাহানা বলে, এখন তোমরা ওদেরকে রিলিফ সেন্টারে নিয়ে যাও, ওদের আঘাত অত বেশি সিরিয়াস না। তার মধ্যে আবার ওরা মিনাজুকির পেটের মধ্যে ছিল, তাই ওরা জলদি রিকভার হয়ে যাবে। তখনই কমান্ডার ইসামে এক্সিবিশন গ্রাউন্ড থেকে অনেক পাওয়ারফুল স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। এটা ফিল করে সে জিজ্ঞেস করে, ওখানে কি কেউ আছে? ক্যাপ্টেন উনাহানা বলে, হ্যাঁ আছে, ওখানে ক্যাপ্টেন কুচিকি আর হলো গিয়া রুয়েকা ছেলেটা আছে, ওরা দুজন সেখানে ফাইট করছে। আবার বাকি ক্যাপ্টেনরাও অন্য সব জায়গায় গিয়ে ফাইট করছে, আমরা ওদেরকে থামাতে পারিনি। এই ব্যাপার নিয়ে ক্যাপ্টেন উনাহানা অনেক বেশি মন খারাপ করে। পরে তিনি ইসামিকে বলে, এখন চলো আমার সাথে, আমাদেরকে এক জায়গায় যেতে হবে। তারপর আমরা দেখি ক্যাপ্টেন শুনছুই আর হলো গিয়া বাকিরা সাইরাতাইয়ের একটা পরিত্যক্ত জায়গায় এসেছে, যেখানে কেউ ছিল না। তখনই ওরা দেখে ওদের সামনে হেড ক্যাপ্টেন ইয়ামা দাঁড়িয়ে আছে, মানে উনি আগে থেকে এখানে চলে এসেছে। উনি ক্যাপ্টেন শুনছুই আর হলো গিয়া ওদের থেকে অনেক বেশি ফাস্ট, তাই ওনার এখানে আসতে বেশি টাইম লাগে নাই। ইয়ামামোতো বলে, কোনো ব্রেড আমার থেকে বাঁচতে পারবে না। পরে তিনি তার স্পিরিচুয়াল প্রেশারকে জাগিয়ে তুলে, আসলে উনি চাইছিল ওনার স্পিরিচুয়াল প্রেশারের একটু ঝলক ওদেরকে শো করতে। শো অফ করতে কে না ভালোবাসে। এই হিউজ পরিমাণ স্পিরিচুয়াল প্রেশার ফিল করে নানা অনেক বেশি ভয় পেয়ে যায়। নানা মনে মনে বলে, ক্যাপ্টেন ইয়ামামোতো হলো 13 কোড গার্ড স্কোয়াডের হেড, ওনার এই স্পিরিচুয়াল প্রেশার যে বিশাল হবে তা জানা কথা। তবে এখন আমার কাছে মনে হচ্ছে এই দুজন ক্যাপ্টেন যদি একসাথে হয়ে ওনার সাথে লড়াই করে তারপরও তা যথেষ্ট হবে না, আমাকেও কিছু করতে হবে। তবে আমি শুধু একটা কাজই করতে পারি। পরে নানাও তার ইউনিফর্মের ভিতর থেকে কিছু একটা বের করতে নেয়। তখনই হেড ক্যাপ্টেন ইয়ামামোতো তার পাওয়ার দিয়ে নানাওকে ভয় দেখায়। এখানে এমন মনে হচ্ছিল যে ক্যাপ্টেন ইয়ামা শুধুমাত্র তাকিয়ে থেকে নানাওকে মেরে ফেলবে। নানাও ভয় পেয়ে মাটিতে বসে পড়ে, সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। ক্যাপ্টেন ইয়ামা নানাওকে বলে, এখান থেকে দূর হয়ে যাও, আমার কাছে অত ধৈর্য নেই যে তোমার মতো একজন মেয়ে বাচ্চাকে শেখাবো কিভাবে নিঃশ্বাস নিতে হয়। এসব শুনে নানাও অনেক বেশি ভয় পেয়ে যায়। নানাও কি করবে বুঝতে পারছিল না। তখনই ওর সামনে ক্যাপ্টেন শুনছুই চলে আসে। ক্যাপ্টেন শুনছুই নানাওয়ের মাথায় হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করে, সাথে আবার তার কাছে মাফও চায়। নানাও সত্যি সত্যি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তার চোখ থেকে পানিও পড়ছিল। পরে শুনছুই নানাওকে তাদের এই জায়গা থেকে অনেকটা দূরে রেখে আসে। নানাও মনে মনে বলে, আমি বিশ্বাস করতে পারছি না হেড ক্যাপ্টেন ইয়ামামোতো এটা কিভাবে করলো।
আমি শুধুমাত্র ওনার চোখের দিকে তাকিয়েছিলাম, এতেই মনে হচ্ছিল যেন আমি মারা যাব। ওনার সামনে এই দুজন ক্যাপ্টেন কিছুই না। পরে ক্যাপ্টেন শুনছুই আবারও হেড ক্যাপ্টেন ইয়ামার সামনে চলে আসে। আর ক্যাপ্টেন শুনছুই কিন্তু অনেক বেশি ফাস্ট ছিল, বেকুয়ার মতো উনিও ফ্ল্যাশ ট্যাপ ইউজ করতে পারে। সো এখন দেখার বিষয় হলো ক্যাপ্টেন শুনছুই ফ্ল্যাশ ট্যাপে কতটা ফাস্ট। এখন তিনি বেকুয়ার মতো ফাস্ট নাকি এর থেকে কম না বেশি, তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। ক্যাপ্টেন ইয়ামা শুনছুইয়ের ফ্ল্যাশ ট্যাপের প্রশংসা করে বলে, তোমার ফ্ল্যাশ ট্যাপ অনেক বেশি চমৎকার ছিল। এখন যদি আমি আগের কথা বলি, তাহলে তোমরা দুজন সবসময় ক্লাসের মধ্যে নিজেদের মনমানি করতে পছন্দ করতে। শুনছুই, তোমার উইকনেস ছিল মেয়েরা, তুমি ওদের সামনে বাদরের মতো আচরণ করতে। তবে তুমি অনেক বেশি বুদ্ধিমান ছিলে, আবার তোমার অ্যাবিলিটি অন্যদের থেকে অনেক বেশি ভালো ছিল। আর তুমি জোশিরো, তুমি অনেক বেশি দুর্বল ছিলে, তবে তুমি অনেক বেশি সাহসী আর হলে গিয়ে পপুলার ছিলে, সাথে আবার অনেক দয়ালু ছিলে। সবাই তোমাকে ফলো করত, পুরো একাডেমিতে তোমার পপুলারিটি ছিল। আর যখন ব্যাটেলের সময় হতো তখন তোমরা টোটালি চেঞ্জ হয়ে যেতে, তোমাদের সামনে কেউ টিকতে পারতো না। বলতেই হবে তোমাদের ইচ্ছাশক্তি অনেক বেশি পাওয়ারফুল। তোমরাই প্রথম যারা কিনা ক্যাপ্টেন হয়ে একাডেমি থেকে বের হয়েছিলে, আর আমি তোমাদেরকে খুঁজে বের করেছিলাম। তোমরা আমার অহংকার ছিলে, এমন মনে হতো তোমরা আমার সন্তান। আমি বিশ্বাস করতাম তোমাদের চিন্তা ভাবনা আলাদা, কিন্তু তারপরও তোমরা একসাথে হয়ে একই রাস্তায় চলো। তোমরা আমার অহংকারকে শেষ করে দিয়েছো। পরে ক্যাপ্টেন ইয়ামামোতো তার হাতে থাকা লাঠির উপর থেকে আলাদা যে কভার ছিল সেটাকে রিমুভ করে দেয়। আর আমরা দেখি যে এটা হলো ক্যাপ্টেন ইয়ামামোতোর জানপাক্ত। উনি সিদ্ধান্ত নিয়েছে উনি ফাইট করবে, যা কিছু হয়ে যাক না কেন। তখন ক্যাপ্টেন উকিতাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু হেড ক্যাপ্টেন ইয়ামামোতো তাকে থামিয়ে দেয়। তিনি বলে আর কোনো কথা হবে না। সো এখন ক্যাপ্টেন শুনছুই আর হলো গিয়া ক্যাপ্টেন উকিতাকের কাছে আর কোনো চয়েস নেই, ওদেরকে ফাইট করতেই হবে। তাই তারা ফাইট করতে রেডি হয়। তখন হেড ক্যাপ্টেন ইয়ামামোতো দূর থেকে একটা স্ল্যাশ করে, এতে করে ওরা দুজন অনেক দূরে চলে যায়। কারণটা হলো ক্যাপ্টেন ইয়ামার এই সিঙ্গেল স্ল্যাশটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। এখন ক্যাপ্টেন শুনছুইটা ফাইট করতে চাইছিল না, কারণ হেড ক্যাপ্টেন ইয়ামা তাদের কাছে একজন টিচারের মতো ছিল। বাট এখন ওদেরকে টিচারের সাথে ফাইট করতে হবে। ক্যাপ্টেন ইয়ামা বলে, তোমরা কি ভাবছো তোমরা তোমাদের জানপাক্তুকে রিলিজ না করে আমার সাথে লড়াই করবে? এটা শুনে শুনছুই বলে, ওল্ড ম্যান, আমাদেরকে কি সত্যি সত্যি আপনার সাথে লড়াই করতে হবে? ক্যাপ্টেন ইয়ামা বলে, চুপ করো, আমি ভেবেছিলাম আমি তোমাদেরকে শিখিয়েছি। আমি কখনো এমন কাউকে মাফ করি না যারা কিনা জাস্টিসের বিরুদ্ধে যায়। এটা শুনে শুনছুই বলে, কিন্তু আপনি আমাদেরকে এটাও শিখিয়েছেন আমাদের কাছে যা ভুল মনে হয় তার জন্য লড়াই করতে। তখন আবার ক্যাপ্টেন উকিতাকে বলে, মাস্টার, আপনি কি আমাদেরকে এই জন্য শক্তিশালী বানিয়েছেন? এখন আমরা কি অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ করে রাখব? ক্যাপ্টেন ইয়ামা বলে, সব আবর্জনা, পার্সোনাল জাস্টিস পুরো দুনিয়ার জাস্টিসের সামনে কিছুই না। তখন ক্যাপ্টেন উকিতাকে বলে, তাহলে কি এটা পুরো দুনিয়া জাস্টিস? ক্যাপ্টেন ইয়ামা ওদের এইসব কথাকে ইগনোর করে বলে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? এখন এই ব্যাপার নিয়ে আর কথা বলার কোনো মানে হয় না। তারপর ক্যাপ্টেন তার জানপাক্তুকে মাটিতে রেখে তার ইউনিফর্মকে খুলে ফেলে, সাথে আবার তার স্পিরিচুয়াল প্রেশারকেও জাগিয়ে তুলে, যার জন্য ওনার চারপাশে আগুন জ্বলছিল। ক্যাপ্টেন ইয়ামা এখানেই থামে না, লাস্টে তিনি তার পরনের শেষ ইউনিফর্মটাকেও খুলে দেয়। হোয়াট দ্য হেল, এটা কি? এটাই দেখার বাকি ছিল। মানে ফাটা পোস্টার, নিকলা হিরো। ওনার বডির কথা আর কি বলবো, ওনার সামনে জোয়ান ছেলেরাও ফেল। এমন মনে হচ্ছিল যে এই বডিটা কোনো ইয়াং ছেলের বডি। আর হ্যাঁ, হেড ক্যাপ্টেন ইয়ামা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, অনেকটা বেশি। দেখলেই বুঝতে পারবেন, যারা ব্লিচ দেখেছেন তারা অবশ্যই জানেন। ক্যাপ্টেন ইয়ামা সিরিয়াস হওয়া দেখে ওদের দুজনের ঘাম ছুটতে শুরু করেছে। হেড ক্যাপ্টেন ইয়ামা বলে কথা, উনি যে কতটা পাওয়ারফুল সেটা তারা ভালো করেই জানে। আর এদিকে ক্যাপ্টেন ইয়ামা আমাদের সবাইকে তার সিক্স প্যাক দেখাচ্ছিল, এটাই দেখার বাকি ছিল। তখন আমরা তার বডিতে লাল লাল কিছু মার্ক দেখতে পাই। এই মার্কগুলো আবার চমকাচ্ছিল। তো ওনার এই সিক্স প্যাক দেখানো শেষ হলে আমরা দেখতে পাই যে এই মার্কগুলো আসলে কোনো মার্ক না, এগুলো হলো তার বডিতে থাকা আঘাতের চিহ্ন, যা তিনি বিভিন্ন ব্যাটেলে পেয়েছে। পরে ক্যাপ্টেন ইয়ামা তার জানপাক্তুকে হাতে তুলে নেয়, সাথে সাথে সেটাও আগুনের হয়ে যায়। পরে আর কি, উনি আরও একটা স্ল্যাশ করে। এই স্ল্যাশে যদিও ওদের কিছু হয় না, তবে ওরা হেড ক্যাপ্টেন ইয়ামার পাওয়ারকে ফিল করে ঘামতে শুরু করেছে।
আর হেড ক্যাপ্টেন ইয়ামা কি করছিল, তার এই পাওয়ারকে শো অফ করছিল। তখন আমরা জানতে পারি যে হেড ক্যাপ্টেন ইয়ামার জানপাক্তুর নাম হচ্ছে রায়োজিন জাক্কা। এই জানপাক্তু দিয়ে কোনো কিছুকে কাটলে সেগুলো পুড়ে ছাই হয়ে যায়, আর সেই জিনিসটা মানুষ হোক বা অন্য যে কোনো জিনিস হোক না কেন, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সো বুঝতেই পারছেন হেড ক্যাপ্টেন ইয়ামার জানপাক্তু কত বেশি পাওয়ারফুল। আর এই অসাধারণ টুইস্টের সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। সো এই এপিসোডটা কেমন লেগেছে? এখন যদি কেউ আমাকে বলে যে এই এপিসোডের রিভিউ দিতে, তাহলে আমি বলবো যে এই এপিসোডটা অনেক বেশি জোশ ছিল। কারণটা হলো এই এপিসোডে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। সবথেকে মেইন কথা হলো গিয়া হেড ক্যাপ্টেন ইয়ামা, মানে ওনার যে এনার্জি বা ওনার হিউজ পরিমাণ যে পাওয়ার, তার একটু ঝলক আমরা দেখতে পাচ্ছি। সো ইটস কল্ড কপাল। আমরা এই এপিসোডের মাধ্যমে চান কপাল পেয়ে গেছি। যাই হোক, আমি যদি এই এপিসোডে রেটিং করি তাহলে আমি এর পয়েন্ট দেব 9 আউট অফ 10। হ্যাঁ, আমার কাছে এমনটাই মনে হয়েছে। এটাকে 9 দেওয়া যায়। এখন আমি চাই যে আপনারা সবাই এই এপিসোডটাকে রেটিং করেন। এডিট হয়তো একটু খারাপ হয়েছে, কারণ ব্লিচের এডিট অনেক বেশি টাফ, আর এটার যে কোয়ালিটি তা আমি একটু বাড়াতে পারছি না, কারণ এটার মধ্যে কপিরাইট ক্লেম আসে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, আমার ব্লিচের প্লেলিস্টে 4 থেকে 5টা ভিডিওতে কপিরাইট আছে। খুবই দুঃখজনক, আমার অনেক কষ্ট লাগে, কারণ একটা এপিসোড এমনি এমনি চলে আসে না। এটার পিছনে অনেক বেশি হার্ডওয়ার্কিং থাকে, যেটা আমার থেকে ভালো অন্য কেউ জানে না। আজকের জন্য এই পর্যন্তই। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।